অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান ট্রাম্পের। শেষ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা, তেল আবিবের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার তেহরানের। নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের গাফিলতি পেলে ব্যবস্থা। আদালতে উপস্থিত না হলে টিউলিপের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। চিঠির মাধ্যমে দুর্নীতি মামলা বন্ধের দাবিকে হাস্যকর বললেন দুদক চেয়ারম্যান। এবং এনবিআরকে শক্তিশালী করতে একনেকে 1000 কোটি টাকা প্রকল্পের অনুমোদন। দাবি না মানলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি রাজস্ব বোর্ড কর্মীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেয় দুই দেশের সরকার। দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যস্থতায় ভূমিকা রেখেছে কাতারও। তবে ইরানের শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ গেছে অন্তত 9 জনের। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে পেজিশকিয়ান প্রশাসন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের শহর বীর সেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। অল্প সময় পরে বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি। তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আজ সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আইডিএফ রাইজিং লায়ন অভিযানের নির্ধারিত সব লক্ষ্য পূরণ করেছে। সেনাপ্রধান আইডিএফকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনায় শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কারণ কি? যেখানে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর দেখা দিয়েছিল নতুন উত্তেজনা। এমনকি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকরা। যদিও হয়েছে উল্টো, আর এতে কাতারেরও ভূমিকা দেখছেন অনেকে। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন। যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আকাশপথ খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এরই মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে একযোগে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সহ 7টি দেশ। আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েলও। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে ভ্রমণের পরামর্শ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। ইরানের হামলার মুখে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একযোগে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে তাদের আকাশসীমা। যদিও কয়েক ঘন্টা পর তা খুলে দেয় দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কয়েক ঘন্টার এই নিষেধাজ্ঞায় কাতার, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ সহ বহু সংস্থা। হঠাৎ আকাশসীমা বন্ধের ফলে বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। এদিকে দীর্ঘ রুটে ঘুরিয়ে ফ্লাইট পরিচালনা করায় বেড়ে যায় খরচ, সময় ও জ্বালানি চাপ। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে তুর্কি ও লুফথানসা সবাইকে রুট পুনর্গঠনে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে বিমা কোম্পানি ও ট্যুর অপারেটররা মধ্যপ্রাচ্যকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারে।
সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পর্যটন শিল্পে। গ্রীষ্মের মৌসুমে যখন পর্যটকের চাপ থাকে শীর্ষে, তখন হোটেলে বুকিং বাতিল, ট্যুর প্যাকেজ বন্ধ ও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ভর করেছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি সহ প্রাসঙ্গিক তথ্য জেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পরমাণু চুক্তি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব গড়ায় ইরান ইসরায়েল যুদ্ধে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। তেল আবিবে পাল্টা আক্রমণ চালায় তেহরানও। শেষমেশ এই যুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। গত 12 দিনের সংঘাতের চিত্র নিয়েই আমাদের এবারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে দর কষাকষির মধ্যেই গেল 13 জুন তেহরানে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের অনেক শীর্ষ কমান্ডার। 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হেনে প্রতিক্রিয়া জানায় ইরান। 3 দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল আবিব ও জেরুজালেমে। পরদিনও চলে পাল্টাপাল্টি হামলা। ইরানের ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ও বিভিন্ন পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালায়। 13 জুন তেহরানের প্রশাসনিক দফতরে আক্রমণ চালায় তেল আবিব। পাল্টা হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্রে আঘাত হানে পেজেশকিয়ান প্রশাসন। ছড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এদিনই শুরু হয় ফোর্দো পারমাণবিক প্ল্যান্টে হামলা নিয়ে সম্ভাব্য আলাপ আলোচনা। জুনের 16 তারিখে ইরানের গণমাধ্যমে হামলা চালায় ইসরায়েল। গণমাধ্যম জানায়, এদিন মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের রাজধানী খালি করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা রাজধানীতে মারাত্মক যানজট সৃষ্টি করে। 17 থেকে 20 জুন চলে পাল্টাপাল্টি হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের সামরিক ও বেসামরিক স্থাপনা, নিহত হয় অনেকে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দেয় তেল আবিব। নেতানিয়াহু প্রশাসন জানায়, ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। একই সঙ্গে মার্কিনদের বাংকার বাস্টার বোমা চেয়ে ট্রাম্পের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। 21 জুন সেই আহ্বানের সাড়া জানান ট্রাম্প। অপারেশন মিডনাইট হ্যামার নামে একযোগে হামলা চালান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পরমাণু কেন্দ্রে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় কূটনৈতিক আলোচনা বাতিলের ঘোষণা দেয় তেহরান। হুঁশিয়ারি দেয়, এর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলের হামলার মাত্রা বাড়িয়ে দেয় ইরান। সবশেষ কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় দেশটি। শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতির মধ্য দিয়েই শেষ হয় অভিযান। এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে কালক্ষেপণের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ সময় সাবেক সিইসিকে হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি মব ভায়োলেন্সের বিচার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান বিএনপি নেতাদের। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্থা হচ্ছে এমন প্রশ্নও রাখেন রিজভী। কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন, তাদের আইনসঙ্গতভাবে বিচার। বিএনপির 31 দফা নিয়ে সকালে রাজধানীর উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত
তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আগে বিচার, পরে সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। সরকার ও বিচার চলমান প্রক্রিয়া হওয়ায় নির্বাচনের পরও এই দুটোই চলবে বলে মন্তব্য করেন আব্দুল আল মিন্টু। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও অনেকটাই কমে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সাবেক সিইসি নুরুল হুদার ওপর হামলা দুঃখজনক মন্তব্য করে ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। সিইসিটা যেটা, এইটা মানে কেউই এই ধরনের ঘটনা আশা করে নেই। এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। কোনো ধরনের মব ভায়োলেন্স প্রশ্রয় দেয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে। সকালে জেএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান জেএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মঙ্গলবার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আইনজীবী দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। 1 জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই, এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। কেউ যদি বিচার প্রক্রিয়ায় অংশ না নেয়, বয়কট করে, তখন বিচারকদের বাধ্যবাধকতা থাকে আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাদের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ দেয়া। তবে কোন আইনজীবী নিয়োগ দেওয়া হবে সেটি শুধু বিচারকদের বিষয়। এর আগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালতে উপস্থিত না হলে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। চিঠি দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই চিঠিতে টিউলিপ ব্রিটেনকে খাটো করেছেন বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ দুদক যখন নানা আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে, এটা কি হতে পারে? যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা,
তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন, তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দেশের আদালতে এসেই আইনেই মোকাবেলা করতে হবে তাকে। যদি না আসে তাহলে তো আপনার ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সাথে সামনে পাই? আমাদের যত ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, অনেক মামলাতে অনেক আসামি ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয়, সেটার পদ্ধতি রয়ে গেছে, সেভাবে বিচার হবে। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক সরকারি ঘোষণায় কথা জানানো হয়, 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জা সহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা হবে। একই সঙ্গে খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা সহ নানা কর্মসূচি পালন করা হবে। গত 19 জুন জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, মূল কর্মসূচি শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, চলবে 5 আগস্ট পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুরে নগর ভবন প্রাঙ্গণে ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করতে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আগামীকাল সকাল 10টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া এবং হামলাকারীদের বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়া হয়। আমরা দাঁড়ায় রয়েছি, তো হঠাৎ করে একটা মিছিল আসছিল। মিছিল এলে আমাদের উপরে অ্যাটাক করবে, কে বা কারা আমরা এখনো এটা বলতে পারি। আয়ামনিরা কালার ধরছে এবং পিস্তল ঠেকাইছে আমাদের সেক্রেটারিতে। 8-10 জনে ওরা স্ক্রু ড্রাইভার হাতু রেডি দিয়া পায়ে আঘাত করছে, পার দিছে। আরও আমাদের 7-8 জনকে এটা আহত করছে। কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে। এই খবর পেয়ে আমরা ঢাকাবাসীর যারা ইশরাকের শপথ গ্রহণ করানোর জন্য এই আসিফ ভুঁইয়া এবং প্রশাসকের কাছে আমরা বলতেছিলাম, আমরা শুনে সবাই চলে আসলাম। আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আগামীকাল সকাল 10টার থেকে আমাদের এই কর্মসূচি চলবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকি দেওয়া হয়েছে। কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে কথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সংস্কার এগিয়ে নিতে গঠিত কমিটির বিলুপ্তি চেয়েছে সংগঠনটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবার রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদে আবারও কলম বিরতি। কাগজ কলম ফেলে মঙ্গলবার সকাল থেকে এনবিআর প্রাঙ্গণে অবস্থানের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, তাদের উপর দমন পীড়ন করছে সরকার। সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তা বাতিল করতে হবে। ঈদের পর আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। এ সময় তারা বলেন, সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। তাকে আওয়ামী লীগের দোষর দাবি করে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধ এবং বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সকল শুল্ক, কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আগামী 25
26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এনবিআরকে শক্তিশালী করতে 1009 কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চলতি অর্থ বছরের শেষ একনেক সভা। এ সভায় 8,974 কোটি টাকা ব্যয়ে মোট 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে 3,180 কোটি টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি টাকা। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য 13টি জেলায় গুদাম নির্মাণের তৃতীয় সংশোধনী প্রকল্প। বাংলাদেশে চালু হলো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোন ব্যবহার করে দেশে বিদেশে লেনদেন, বিল পরিশোধ সহ প্রবাসীদের রেমিটেন্সও আসবে এই মাধ্যমে। সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পের উদ্বোধন করেন গভর্নর আহসান এইচ মনসুর। জানান, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এ সময় তিনি বলেন, দেশেই ডলারের দাম নির্ধারণে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অনলাইন পেমেন্ট সিস্টেমে যুগান্তকারী পরিবর্তনের পথে যাচ্ছে বাংলাদেশ। চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোনের সাহায্যে এই মাধ্যম ব্যবহার করে দেশে বিদেশে লেনদেনের পাশাপাশি রেমিটেন্স গ্রহণের সুবিধাও মিলবে। উপকৃত হবেন ফ্রিল্যান্সাররা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এই সেবা চালুর মাধ্যমে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, পাশাপাশি পেল বিদেশি বিনিয়োগও। দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র, এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে একীভূতকরণের কাজ চলমান। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, লক্ষ্য পূরণে মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত, স্পেকুলেটিভ প্রেশারে। আমি যেটা আগেও বলেছি, এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। এ সময় তিনি আরও জানান, বাজেটে 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হলেও 5% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আনস্টেবল এনভায়রনমেন্টে আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। সুস্থ হয়ে ওঠায় খেলবেন মিরাজ। মাঠের বাইরের সমালোচনা দূরে ঠেলে ইতিবাচক ফলাফলের আশা শান্তর। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, সে এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। শিক্ষা কমিশন হলেই যে শিক্ষা খাতের সব সমস্যার সমাধান হবে তা ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাজেট, শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা খাতের সমস্যা সমাধানে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। উপস্থিত আলোচকেরা বাজেটে শিক্ষা ও কর্মসংস্থান খাতের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। আমাদের খরচ কিন্তু 2045 থেকে 47 সালের মধ্যে আরেকটা ঘটনা ঘটবে, তখন আমাদের পপুলেশনের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, অবশ্যই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সেটাও ঠিক। একই সাথে একটা বড় সমস্যা যেটা এনকাউন্টার করছি, সেটা হচ্ছে দায়িত্ব না নেওয়া। এর মধ্যেও আমার মনে হয় যে কাজ করার রয়েছে। জাতীয় যে শ্রম বাজার, কতখানি সেই বাজারের চাহিদা অনুযায়ী আমাদের কারিগরি শিক্ষা স্ট্রাকচার এবং বিদেশের সাথেও কতখানি স্ট্রাকচার, সেটা কিন্তু অ্যাসেস করার ভীষণভাবে এটার প্রয়োজন রয়েছে। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা।
আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি, এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা, সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে, তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে এই পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা, তবে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসক। সর্বোচ্চ সচেতনতা মেনে চলার পরামর্শ তাদের। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। কোভিডের 4 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 60 ঊর্ধ্ব আব্দুল হক। তিনি বলেন, টাঙ্গাইল থেকে প্রথমে পায়ের চিকিৎসা করাতে এসেছিলেন, পরে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। অপারেশন যেদিন করবে সেদিন হঠাৎ করে আমাকে রিলিজ করে দিল, বললো যে আপনি কোভিড আক্রান্ত। আমি বললাম, কীভাবে কোভিড আক্রান্ত, আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 14 জন। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। যারা ভর্তি আছেন বেশিরভাগের অবস্থা উন্নতির দিকে। আমার শরীর গরম, একটু কয়েকদিনে ঠান্ডা আর একটু হালকা জ্বর, শরীর ব্যথা, তাছাড়া কোনো প্রবলেম ছিল না। এদিকে এদিন সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আয়োজনে করোনা ও ডেঙ্গু সাম্প্রতিক সময়ের প্রবণতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত চিকিৎসকরা বলেন, বর্তমানে রোগীরা ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছেন, তবে এতে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়াতে বলেন তারা। ভাইরাসগুলো নিয়ে কোনোটা প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আবার অবহেলা করানো নেই। আমরা যদি দেখি মর্টালিটি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিছুটা বেড়ে গিয়েছে। আপনি যদি সারা বিশ্বের দিকে যদি তাকান, এই যে সিজনাল ফ্লুর কারণেও কিন্তু মর্টালিটি কিন্তু অনেক বেশি। সেজন্য আমরা কোভিডকে ভয় পাবো না, বাট কোভিডকে আমরা সতর্ক হব। সেমিনারের অন্য বক্তারা সম্প্রতি সময় বেড়ে যাওয়া ডেঙ্গুর বিষয়ে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়ম মেনে চিকিৎসা নিলে মিলবে মুক্তি বলে মন্তব্য করেন। সেমিনারের অন্য বক্তারা সম্প্রতি সময় বেড়ে যাওয়া ডেঙ্গুর বিষয়ে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়ম মেনে চিকিৎসা নিলে মিলবে মুক্তি। আমরা চিকিৎসকদের সর্বপর্যায়ে ডেঙ্গির গাইডলাইনকে অনুসরণ করতে বলি, তাহলে আমাদের দেশের ডেঙ্গির ম্যানেজমেন্টে রোগীদের খরচ এবং হেলথ সিস্টেমের উপর যে প্রেশার, এটা অনেক কমে আসবে। চলতি বছরে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট 16 জন মারা গেছেন, আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বগুড়া শহরের অনুমোদনহীন জমজম ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাব তার কাছে।
বগুড়া শহরের যে জমজম ক্লিনিক রয়েছে, একটি বেসরকারি ক্লিনিক, এখানে কিন্তু সেনাবাহিনী এবং জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করছে। মূলত এই যে ক্লিনিকটি, এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন ভাবে এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং অভিযানের ভিত্তিতে কিন্তু সেনাবাহিনী তাদের যে নিজস্ব গোয়েন্দা তথ্য তার ভিত্তিতে কিন্তু আজকে এখানে অভিযান পরিচালনা করছে। এবং দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট ফাহাদ কিন্তু নেতৃত্বে রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু অভিযানের পরপরই কিন্তু এখানকার যে মালিক রয়েছিলেন ক্লিনিকের বা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছিলেন, তারা কিন্তু অভিযান টের পেয়ে এখান থেকে পালিয়ে গেছেন। এবং দর্শক, আপনাদেরকে যদি সময়ের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, এই যে ওষুধগুলো রয়েছে, এগুলো কিন্তু সরকারি কোনো হাসপাতাল থেকে ক্রয় করা এবং এগুলো কিন্তু একেবারে মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ প্রথমত সরকারি যে ওষুধগুলো রয়েছে, এগুলো এখানে বেসরকারি ক্লিনিকে কোনোভাবে আসার কথা নয়, নিয়ম বহির্ভূত ভাবে তারা এগুলো ক্রয় করে আসলে এখানে এই ওষুধগুলো রেখে দিয়েছে এবং সেগুলো মেয়াদ উত্তীর্ণ। এছাড়াও কিন্তু এই যে হাসপাতালের যে ফ্রিজটি রয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গরুর মাংস, অর্থাৎ হাসপাতালের যে ফ্রিজগুলোতে ঔষধ বা হাসপাতালে অন্যান্য সরঞ্জামাদি রাখা হয়েছে, আর সেখানে কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ গরুর মাংস রেখে দিয়েছে। এর পাশাপাশি কিন্তু আসলে যেই অন্যান্য যেই এখানে চিকিৎসকদের নাম ব্যবহার করা হচ্ছে বা যেই কাগজপত্র আসলে ব্যবহার করা হয়েছে, এর সবই কিন্তু আপাতমস্তক ভুয়া। অর্থাৎ যেমন এই কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো অনুমোদন নেই, তেমনি কিন্তু তারা আসলে এখানে যাদেরকে কর্মকর্তা বা চিকিৎসক হিসাবে দেখাচ্ছেন, তাদের কিন্তু আদৌ আসলে কোনো ধরনের কোনো বাস্তবতা এখানে জেলা প্রশাসনের যে অভিযানিক টিম রয়েছে বা সেনাবাহিনীর যে অভিযানিক টিম রয়েছে, তারা কিন্তু খুঁজে পায়নি। এর পাশাপাশি এখানে যে একটি অপারেশন থিয়েটার দেখানো হচ্ছে, তার কিন্তু আসলে বেহাল এবং নাজুক অবস্থায় আসলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মূলত এখানে সেনাবাহিনীর যিনি কর্মকর্তা আছেন, উনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্রাম থেকে সাধারণ মানুষদেরকে কিন্তু নিয়ে এসে আসলে বোকা বানিয়ে এখানে তারা চিকিৎসা নামে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছেন। তো বগুড়া থেকে সেনাবাহিনীর এবং জেলা প্রশাসনের যে অভিযানিক কার্যক্রম, এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। বগুড়া থেকে সহকর্মী আব্দুল আওয়াল। সিলেট ও লালমনিরহাটের সীমান্ত দিয়ে ৪৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে সিলেটের নোয়াকোট ও মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৩৯ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের মধ্যে কুড়িগ্রামের ৩৮ ও পাবনার একজন রয়েছেন। অবৈধভাবে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা। এদিন লালমনিরহাটের পাটগ্রামের বাউরা হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করা হয়। পরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। রাজশাহীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের এই মেলায় স্থান পেয়েছে শতাধিক জাতের আম। এই মুহূর্তে মেলায় আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাব তার কাছে। রাজশাহীতে ৩ দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে এবং বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রশাসনের এবং কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহীর নওদাপাড়া আম চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা যেটি বলছেন যে নিরাপদ আম উৎপাদন এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যেই এই মেলা শুরু হয়েছে এবং এই মেলা প্রাঙ্গণে রপ্তানিযোগ্য আম প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন জাতের এখানে আম রয়েছে, ছোট বড় মাঝারি, মূলত শতাধিক জাতের আম এখানে রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে বগলা গুটি, এখানে নেক্সার গুটি, এখানে মোহনা, বাড়ি, বারে, আমফোর, সিনুক, আশ্বিনা, দুধসর, লখনা, আশ্বিনা, হাড়িভাঙা, ক্ষীরসাপাত, ফজলি গুটি, হাসি খুশি গুটি, এরকম শতাধিক জাতের আমগুলো রয়েছে এবং কোনো আম এক একটির ওজন 2 কেজি, কোনো আম 1.5 কেজি, 1 কেজি এবং ছোট জাতের আমগুলো রয়েছে। এখানকার যারা উদ্যোক্তা তারা বলছেন এই শতাধিক জাতের যে আম রয়েছে, বর্তমান প্রজন্মের অনেকেই এই আম সম্পর্কে চিনে না, জানে না। সেই বর্তমান প্রজন্মের মানুষের সাথে এই আমগুলোর পরিচিতি ঘটানোর জন্যই প্রদর্শনী করা হয়েছে এবং এখানে আমরা যেটি দেখেছি যে এই আমগুলো দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। যারা এখানে এসছেন তারা এই আমগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং তার পাশেই রয়েছে রপ্তানিযোগ্য যে আমগুলো। রাজশাহী অঞ্চল থেকে যেসব আম সারা বিশ্বে রপ্তানি করা হয় সেই আমগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, রয়েছে আম্রপালি এবং একই সাথে কোন প্রক্রিয়ায় এই রপ্তানিযোগ্য আমগুলো রপ্তানি করা যায়, তার প্রক্রিয়াগুলো কী কীভাবে
কিভাবে করতে হয় এবং কৃষককে কোন কোন মানদণ্ড অনুসরণ করতে হয় সেসবগুলো এই স্টল থেকে যারা এই মেলায় এসেছেন তাদেরকে দেখানো হচ্ছে। একই সাথে আমের পাশাপাশি অন্যান্য ফলেরও এখানে সমারোহ রয়েছে এবং সেই ফলগুলিও এখানে দেখানো হচ্ছে এবং আমরা দেখেছি যে এই চত্বরের ঠিক মাঝখানে আনারস, কলা সহ নানান ফল এখানে সাজিয়ে রাখা হয়েছে, যেটি খুবই দৃষ্টিনন্দন এবং সাধারণ মানুষ এগুলো দেখছেন এবং তারা উচ্ছ্বসিত। তারা বলছেন এই ধরনের মেলার আয়োজন আরও বাড়াতে হবে এবং আপনাকে জানিয়ে রাখি যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। এই ছিল রাজশাহীর আম মেলা থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে আমমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা। তীব্র গরমে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বাজারে এসেছে জিআই পণ্য রংপুরের ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা আম। আকারভেদে প্রতিমণ আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকায়। আমের ভালো ফলনে লাভের আশা করছেন বিক্রেতারা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। দিন দিন বেড়েই চলেছে জিআই ট্যাগ পাওয়া হাড়ি ভাঙা আমের কদর। জুনের প্রচণ্ড গরমে আগেভাগেই গাছে পেকে গেছে হাড়ি ভাঙা। ফলে নির্ধারিত সময় 20 জুনের আগেই 13 তারিখ থেকে বাজারে মিলছে জনপ্রিয় জাতের এই আম। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট, যা হাড়ি ভাঙা আমের রাজধানী বলেই খ্যাত। এ বাজারে দিনভর ব্যস্ত সময় পার করেন আম চাষি ও পাইকাররা। টেস্টটা অন্যরকম মিষ্টি। এখান থেকে আমি কিছু কুরিয়ার করেও পাঠাচ্ছি ডিফারেন্ট জায়গায় আমার আত্মীয়স্বজনদের। রিজনেবল প্রাইস, এখন তো ভরা মৌসুম, একটু কম থাকবে, আস্তে আস্তে দাম বাড়বে। মন বেচতেছি 2400, 2200, 2000, 1800, মানে আমের কোয়ালিটি দেখি। হাড়িভাঙা আম নিয়ে গবেষণা ও রপ্তানিতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এটা নিয়ে গবেষণা চলছে যে হাড়িভাঙা আমটাকে আরও কতভাবে সুস্বাদু করা যায় এবং বিশ্বের বাজারে, বাংলাদেশের বর্ডার ছাড়িয়ে বিশ্বের বাজারে এটাকে জনপ্রিয় করা যায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার হাড়িভাঙা আম বিক্রির সম্ভাবনা রয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ দীর্ঘ প্রায় 29 বছর চাকরি শেষে গ্রুপ ক্যাপ্টেন পদবিতে অবসর গ্রহণ করেন। জানাজার নামাজের আগে তার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান মরহুমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। আমাদের পরিবারের এই কষ্টের সময় আপনাদের সহযোগিতা, ভালোবাসা আর দোয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আমার বাবা গত 21শে জুন শনিবার ভারতের কলকাতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আমার বাবার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবার কথা বা কর্মে আপনারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিবেন। খেলার খবর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে ব্যথা পেলেও খেলার জন্য ফিট আছেন অধিনায়ক শান্ত। পাশাপাশি মিরাজও জ্বর থেকে সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে কোচ। এদিকে টিম কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ ডেতে। কলম্বোয় ব্রিফিংয়ে একথা বলেন ফিল সিমন্স। গলে ভালো করায় সবার আত্মবিশ্বাস বেড়েছে। কলম্বো টেস্টেও ভালো করার চেষ্টা করব। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল। মিরাজের ফেরাটা দারুণ ব্যাপার, আর অধিনায়ক শান্ত খেলার জন্য প্রস্তুত। 3 পেসার নাকি 2 পেসার নিয়ে একাদশ সাজাবো তা ম্যাচের দিন সিদ্ধান্ত নেব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। পুরো নিয়ন্ত্রণ না হলেও কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের গাফিলতি পেলে ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।